দেখাশোনা ফ্রি আবার চলে এসেছি। ওয়েলকাম টু দ্য 4th এপিসোড অফ ব্যাঙ্গালোর টু গোয়া ভায়া হাম্পি উইথ মাম্পি। হাম্পিতে ডে 2তে সেকেন্ড হাফে বেরিয়ে তাঁর দর্শন পেয়ে গেছি, যার কথা ভাবিনি। সত্যি কথা বলতে এত বড় শিবলিঙ্গ আমি কখনো দেখিনি। 500 বছর আগেকার এত বড় শিবলিঙ্গটি এখনো এত সুন্দর অবস্থায় রয়েছে, না দেখলে বিশ্বাস হয় না। ওম নমঃ শিবায় মনে মনে পুজোটুকু সেরে নিলাম। শিব মন্দিরের ঠিক পাশেই রয়েছে নরসিংহ মন্দির। এবার ওইটা দেখার জন্য এগিয়ে চলেছি। এই মন্দিরটির অপর নাম লক্ষ্মী নরসিংহা টেম্পল বা উগ্র নরসিংহা টেম্পল। উগ্র মূর্তির জন্য এটার এই রকম নামকরণ করা হয়েছে। একটি সাপের উপরে, শেষ নাগের উপরে নরসিংহ যোগাসনে বসে আছেন এবং সাপের ফনাটা, 7টা মুখওয়ালা সাপের ফনা হচ্ছে ওনার মাথায় ছাতার মতো রয়েছে। এটি হলো হাম্পিতে সবথেকে বড় আকারের মূর্তি, বিশাল আকৃতির এবং অত্যন্ত সুন্দর। দুঃখের বিষয়, নরসিংহের কোলে মা লক্ষ্মী যিনি অধিষ্ঠান ছিলেন, তাকে কিন্তু বাহুমনির আক্রমণকারীরা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। হাম্পিতে কিছু বিশাল আকৃতির গণেশ মূর্তি আছে, তার মধ্যে একটি হলো শশী ভেকালু গণেশা। শশী ভেকালু শব্দটির অর্থ শুনলাম মাস্টার্ড সিড অর্থাৎ সর্ষে দানা। নজরে পড়ার মতো বিষয় হলো গণেশের পেটের কাছে একটি সাপ বাঁধা আছে। শশী ভেকালু গণেশার পর কাডলে কালু গণেশাকে দর্শন করতে চলেছি আমরা। শুনলাম এর উচ্চতা নাকি 18 ফিট। এই গণেশ মূর্তি দর্শন করার আগে মূর্তিটি যে মন্দিরে রয়েছে সেই মন্দিরের চারপাশের প্রকৃতির সৌন্দর্য আমাদের মন হরণ করে নিয়েছে। ভীষণ সুন্দর চারদিকটা। যা শুনেছিলাম, যা আন্দাজ করেছিলাম, তার থেকে এই গণেশ মূর্তি অনেক বড়, অনেক অনেক পাহাড়ের মতো বড় গণেশ মূর্তি। আমি এত বড় গণেশ মূর্তি কোনোদিনও কোথাও দেখিনি। পাহাড়ের উপর ছোট্ট সাদা মন্দিরটি বজরংবলীর মন্দির। যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময় হলো না। চলে এসেছি হাম্পির সিগনেচার স্ট্রাকচার বিঠলা সামিট টেম্পল দেখার জন্য। এই টেম্পল দেখতে গেলে সকালে জেনানা এনক্লোজারের জন্য যে টিকিটটা কেটেছিলাম, সেই টিকিট কেটেই এখানে ঢুকতে পারা যাবে। তবে সিস্টেম হচ্ছে এদের নিজস্ব গাড়ি আছে, সেই গাড়ি করেই এরা 1 কিলোমিটার মতন হাঁটতে হয়, সেই ডিস্টেন্সটা নিয়ে যাবে। আমরা অপেক্ষা করছি গাড়ির জন্য। আমাদের গাড়ি এসে গেছে, আমরা গাড়িতে উঠে পড়েছি। একটা গাড়িতে প্রায় 10 জন যেতে পারে। আমাদের এই ডিস্টেন্সটা অনেকেই দেখতে পাচ্ছি হেঁটে যাচ্ছে। যাত্রাপথ ভীষণই সুন্দর এবং যেতে যেতে আমরা অনেক স্ট্রাকচার দেখলাম, যে স্ট্রাকচারগুলো হেঁটে দেখতে পারলে আরও ভালো হতো, কিন্তু আমাদের হাতে সেই সময় নেই।
পৌঁছে গেছি বিঠ্ঠলা স্বামী টেম্পলের একদম দোরগোড়ায়। বিঠ্ঠলা স্বামী টেম্পলের সামনেই ছিল বিঠ্ঠলা স্বামী বাজার। বাজারের স্ট্রাকচার এর আগেও আমরা দেখেছি হাম্পিতে, সেই একই ধরনের স্ট্রাকচার এখানে আমরা বিঠ্ঠলা স্বামী টেম্পলের বাইরে দেখতে পাচ্ছি। বিঠ্ঠলা স্বামী টেম্পলের প্রবেশদ্বারের মাথাটি হচ্ছে এটা, ওপরটা ভাঙা, কারণ ওখানে একটি স্বর্ণ কলস ছিল এবং বাহমণিরা যখন বিঠ্ঠলা স্বামী টেম্পলকে আক্রমণ করেছিল তখন তারা ওই স্বর্ণ কলসটি ভেঙে নিয়ে চলে গেছে। পঞ্চাশ টাকার নোটের পিছনে যে ছবিটি আমরা খেয়াল করে দেখি না কখনো, হয়তো বা কেউ কেউ দেখি, এই যে স্টোন চ্যারিয়েট, এই হলো হাম্পিতে তার অরিজিনাল ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্ট বিঠ্ঠলা স্বামী টেম্পলের স্টোন চ্যারিয়েট। বিঠ্ঠলা স্বামী টেম্পল স্ট্রাকচার এরিয়াটি অত্যন্ত বড়, তাই এই এরিয়াটি ঘুরে দেখার জন্য একজন গাইডের ভালো প্রয়োজন আছে। আমরা তাই একজন গাইডকে বুক করে নিয়েছি, তিনি আমাদের এই এরিয়াটি ঘুরে দেখাবেন। विजयनगर स्थापित होता है 1336 अप्रैल 18 में। विद्यारण्य स्वामी बोल के एक संत था, उन्होंने हमारा हिंदू साम्राज्य को बढ़ाना बोल के सोचकर इधर साम्राज्य बनाता है। सर अकेले के लिए नहीं होता, उन्होंने साथ लेता है अलग साम्राज्य का एडमिनिस्ट्रेटर्स को। उनका नाम था अक्कराया बुक्कराया, शॉर्टली हक्का बुक्का बोलते हैं। हक्का बुक्का, हाँ हक्का बुक्का। उन्होंने आता है संगमा डायनास्टी से। इधर रूल करता है 17 रूलर्स बिलोंगिंग टू 4 सक्सेसिव डायनास्टीज, संगमा, सालवा, तुलुवा, अरवी। सस्टेन्ड विजयनगर पावर एंड विगर फॉर 230 इयर्स। एस्टेब्लिश होता है विजयनगर साम्राज्य का। तो इन्होंने 230 इयर्स रूलिंग करता है 17 राजा लोग। इसमें बहुत स्ट्रांग राजा प्रौढ़देवराय किंग फ्रॉम संगमा डायनास्टी, 1424 टू 1446। ओके, तो और एक राजा आता है श्री कृष्ण देवराय, उन्होंने आता है तुलुवा डायनास्टी से। So he was also ruled 1509 to 1529, 20 years he was ruling. He was a very clever king and a very strong king. So इन्होंने पूरा एंटायर साउथ इंडिया को कैप्चर किया था, श्री कृष्ण देवराय। So श्रीलंका is also under the control of Vijayanagara. Goa is also control of Vijayanagara. Devagiri Killa from Maharashtra, that is also under the control of Vijayanagara. Kalingaraj, Orissa, that is also in our Vijayanagara Empire. कलिंग भी उसने विजय कर गया था। Yes, गजपति रुद्र प्रताप सिंह था। he built certain things. तो ऐसा श्री कृष्ण देवराय ने बहुत स्ट्रांग से रूलिंग करता था। तो ये देखिए किचन। বাস্তুশাস্ত্র মেনে বিঠ্ঠলা স্বামী টেম্পলের এই কোণে তৈরি হয়েছিল রান্নাঘর, যেখানে ভোগ রান্না হতো এবং ভক্তরা সেই ভোগ প্রসাদ পেত নিবেদনের পর। এই হলো সেই কিচেন এবং তার পাশে এটি হলো ডাইনিং হল। ডাইনিং হলে বসে ভক্তরা সেই প্রসাদ পেত। This is the world's second biggest heritage site. First one is Rome, second one হাম্পি। রোম ছাড়াও ইতালির আরও একটি বিখ্যাত হেরিটেজ সিটি হলো পম্পেই, যেখানে এখনও দর্শনার্থী যায় প্রাচীন ইতিহাসের স্পর্শ পেতে। পম্পেইয়ের মতো হাম্পিকেও একেবারে মাটি খুঁড়ে বার করা হয়েছে। এই যে বিখ্যাত স্টোন চ্যারিয়েট তৈরি করেছিলেন বিজয়নগরের বিখ্যাত রাজা কৃষ্ণদেবরায়। তিনি অনুপ্রাণিত হয়েছিলেন কলিঙ্গ বিজয়ের পর কোণারক সূর্য মন্দির দেখে। কোণারকের সূর্য মন্দিরের আদলে এটি তৈরি করা হয়েছিল। এটি সমর্পিত হয়েছিল বিষ্ণুর বাহন গরুড়ের উদ্দেশ্যে। এর উপরে পুরোপুরি বটগাছ গজিয়ে গিয়েছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটিকে বর্তমানে উদ্ধার করেছে। উদ্ধার করার পরে এর চাকাগুলিকে ফিক্স করে দিয়েছে, যাতে কোনোভাবেই দর্শনার্থীরা এই চাকাকে আর নড়াতে না পারে। স্টোন চ্যারিয়েটের ঠিক বিপরীতেই রয়েছে মিউজিক্যাল পিলার ওয়ালা টেম্পলটি। সেই টেম্পলের নিচে একদম লক্ষ্য করা যায় যে বিজয়নগরে বিভিন্ন সওদাগররা আসতেন
ঘোড়া বিক্রি করতে। চীন, পারস্য, মঙ্গোলিয়া, আরব এবং শুধু তাই নয়, পশু চিকিৎসকরা ঘোড়া পরীক্ষা করার পরে তবেই ঘোড়া বিক্রি হতো, সেটির নিদর্শনও আমরা এখানে দেখতে পাই। এই যে সরু সরু থামগুলি আমরা দেখতে পাচ্ছি, এগুলি কিন্তু অতীব বিশিষ্ট ধরনের থাম। এর উদ্দেশ্য কিন্তু মন্দিরকে কনস্ট্রাকশনটাকে ধরে থাকা নয়, এর উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন শব্দ মূর্ছনা তৈরি করা। বিভিন্ন বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায় যদি এই থামগুলিকে চন্দন কাঠ দিয়ে বাজানো হয়, যেটি রাজা করতেন। রাজা যখন এই চন্দন কাঠ দিয়ে এই পিলারগুলিকে আঘাত করতেন, তখন বিভিন্ন পিলার থেকে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের আওয়াজ প্রায় 1 কিলোমিটার দূর পর্যন্ত শুনতে পাওয়া যেত। এই হচ্ছে পৃথিবী বিখ্যাত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মিউজিক্যাল পিলার্স। রাজার এক নৃত্যপটীয়সী রানী ছিলেন। রাজমহিষী যখন ভরতনাট্যম অনুশীলন করতেন, তখন এই মন্দিরের প্রত্যেকটি কর্নারে একটি করে হুক লাগানো আছে, মানে পাথর দিয়ে তৈরি করা হুক। সেই হুক দিয়ে দড়ি পাস করতো এবং তাতে পর্দা ঝুলতো। যখন তিনি নৃত্যের অনুশীলন করতেন, তখন এই মন্দিরটিকে পুরো পর্দা দিয়ে ঢেকে ফেলা হতো। বর্তমানে প্রত্যেকটি পিলারের যে নিচে কিছু কিউআর কোডস লাগানো আছে, যেমন এই কিউআর কোডসের নিচে জল তরঙ্গ লেখা আছে, অর্থাৎ এই পিলারগুলো থেকে জল তরঙ্গের আওয়াজ আসবে এবং এখানে যদি চন্দন কাঠ দিয়ে এখন আঘাত করা হয় তাহলে জল তরঙ্গের আওয়াজটা শোনা যাবে। আর জল তরঙ্গ কেমনভাবে বাজে সেটাই এই কিউআর কোড থেকে এখন সার্চ করে শোনা যাবে। এরকম প্রত্যেকটা পিলারে যে পিলারে যেরকম আওয়াজ শোনা যাবে সেইটা কিন্তু এখন কিউআর কোড দিয়ে ওখানে দেওয়া আছে। গাইড দাদা আরও একটি বিস্ময়কর কনস্ট্রাকশন আমাদের বোঝালেন। সেটি হলো, যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির জল মন্দির গাত্র বেয়ে একদম বিন্দু বিন্দু আকারে এই যে ছিদ্রগুলি আছে সেই ছিদ্রগুলি দিয়ে নিচে পাস করে যাবে, যাতে মন্দির গাত্রের উপরে বৃষ্টির জলের খুব বেশি ক্ষয়কার্য না হতে পারে। এটা আমরা ওখানে খানিকটা বোতলের জল ঢেলেও দেখার চেষ্টা করলাম যে জিনিসটা কতটা অ্যাক্টিভ, এবং খুবই ভালো লাগছিল সেটা দেখতে। গাইড আমাদের এটাও বোঝালেন, যারা মন্দিরের ডিজাইন করতেন তারা রাজাকে সেটা কিভাবে বোঝাতেন। তারা একটা ছোট রেপ্লিকা মন্দির আর কি মন্দির গাত্রেই তৈরি করে রাখতেন। নিচে থেকে প্রথমে আগে তৈরি করে দিতেন রাজাকে একটা আইডিয়া দেওয়ার জন্য। এরকম একটা ছোট রেপ্লিকা এই মন্দিরের গাত্রেও রয়েছে। সবাই মিলে পায়ে পায়ে এগিয়ে চলেছি একটি চাঁপা গাছের দিকে। গাইড আমাদের বললেন এই চাঁপা গাছটি 160 বছরের পুরনো। কি অদ্ভুত, তাই না? সবাই মিলে এবার আমরা এগিয়ে চলেছি বিঠল স্বামী টেম্পলের গর্ভগৃহের দিকে। সেখানে আরও অনেক বিস্ময়কর দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করে আছে। দরজার দুই পাশে এরকম সোফার মতো দুটি বসবার আসন রয়েছে। মন্দিরের প্রবেশদ্বারের এই স্তম্ভটিতে একজন নারীকে সাজসজ্জারত অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। তার হাতে একটি সুদৃশ্য আয়নাও ধরা আছে। মন্দিরের অভ্যন্তরে এটি একটি মনোলিথিক স্ট্রাকচার। একটি পাথরের মধ্যে একটি বিষ্ণু মূর্তি, বিরাট উঁচু একটি বিষ্ণু মূর্তি এখানে সুসজ্জিত অবস্থায় রয়েছে। এই স্থল থেকে মন্দিরের চূড়ায় বিষ্ণুর জীবনের বিভিন্ন আখ্যান, শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন আখ্যান, তাদের বিভিন্ন লীলা ঘটনাগুলি সেগুলি এখানে
দেখা যাচ্ছে এবং আমাদের গাইড সুন্দরভাবে সেগুলিকে বুঝিয়ে দিয়েছিলেন। এবার আমরা চলে এসেছি বিঠ্ঠলস্বামী টেম্পলের আরও একটি বিস্ময়কর ব্যবস্থা ভালোভাবে দেখে নেওয়ার জন্য। সেটি হলো রাজপরিবারের সদস্যদের মন্দিরের বিগ্রহ প্রদক্ষিণের পথটি। সে পথটি কিন্তু কোনো কৃত্রিম আলোয় আলোকিত নয়, পুরোপুরিভাবে প্রাকৃতিক আলোয় আলোকিত। এমনভাবে এই মন্দিরের নকশা করা আছে যাতে রাজপরিবারের সদস্যদের কোনো কৃত্রিম আলোর সহায়তা ছাড়াই এই মন্দিরের বিগ্রহকে প্রদক্ষিণ করার জন্য উপযুক্ত ব্যবস্থা, উপযুক্ত আলো এখানে থাকে। সেই সঙ্গে আমরা এটাও লক্ষ্য করলাম যে উপরে যেহেতু ফাঁকা আছে, দিনের বেলা আলো ঢুকবে ঠিক আছে, কিন্তু বৃষ্টির সময় জলও তো ঢুকবে। সেই জল কিভাবে মন্দির থেকে বেরিয়ে যেতে পারে তার জন্য উপযুক্তভাবে পরীক্ষা কাটা আছে এবং সেইখান দিয়ে জল সুন্দরভাবে মন্দির থেকে বেরিয়ে চলে যাবে। কি বিস্ময়কর, কি কত দূর চিন্তা ভাবনা করে ওনারা এই নকশাগুলো তৈরি করেছিলেন, ভাবতেও অবাক লাগে। সেই সঙ্গে মন্দির থেকে জল বেরোনোর জন্য ঠিক সেই একই রকম নালিকা এখানেও আমরা দেখতে পাচ্ছি। वो कराटे कुंफू वो बोलता है ना, हाँ, वो हाँ। भी हमारा है। हाँ, मार्शल आर्ट। हाँ ये सुमो रेसलर, हाँ हाँ उनका ऐसा रहता है ना। हाँ 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 ऊपर में जाता है। That is basically from our. Yes. Really? How is break dance? Like, does they dance, like, act like their bones are broken? लेकिन पुराना है बोल के काबिल किया है। हमें लाइव एविडेंस है ना, ब्रेक डांस ऐसा ही करता है। মন্দিরের একটি কর্নারে আমাদের গাইড আমাদের দেখালেন যে একটা মোটিফের ভিতরে অনেকগুলি গল্প লুকিয়ে আছে। কখনো সেটা মনে হচ্ছে শেষনাগ ফনা তুলেছে, কখনো মনে হচ্ছে মা হনুমান তার বাচ্চা হনুমানকে খাওয়াচ্ছে, কখনো মনে হচ্ছে হনুমান যেন পিঠে গন্ধমাদন পর্বত নিয়ে উড়ে চলেছে, কখনো মনে হচ্ছে একটি সাপ এঁকে বেঁকে চলেছে। মানে একটা মোটিফের ভেতরে এতগুলি গল্প লুকিয়ে রয়েছে এবং কখনো মনে হচ্ছে শেষনাগ ফনা তুলেছে। একটা মোটিভের ভিতর এতগুলি গল্প দেখে আমাদের সত্যিই বিস্ময়কর লাগছিল এবং ওখানে उन्हीं लिखेও দিয়েছিলেন যে আমি এর মধ্যে অনেক কিছু করে রেখেছি। उनके पास आयरन नहीं था, इक्विपमेंट्स नहीं था, इसीलिए इजीली कौन सा होता ऊपर चढ़ता है उसको लेके बनाया। देखिए विष्णु भगवान का दशावतार। বিঠ্ঠলস্বামী টেম্পলের এই অংশে আমরা যে মন্দির অংশটুকু দেখছি সেখানে বিষ্ণুর, ভগবান বিষ্ণুর দশাবতার মূর্তি আমরা দেখতে পেয়েছি। এছাড়া রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন যে গল্পগুলি সেগুলি মন্দির গাত্রে বিভিন্ন ভাস্কর্যের মাধ্যমে এত সুন্দরভাবে খোদিত অবস্থায় রয়েছে যে তা দেখলে রীতিমতো বিস্ময় বোধ হয়। শুধু তাই নয়, এখানে আমরা প্রায় 500 বছর আগে ব্যবহার করা প্রাকৃতিক রঙের ব্যবহারও আমরা দেখলাম, কিন্তু যেগুলি বর্তমানে ধীরে ধীরে প্রায় অবলুপ্তির পথে চলেছে। দুঃখের বিষয়, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বললেও একে রক্ষা করার সেরকম কোনো ব্যবস্থা করছে বলে দেখতে পেলাম না।
ফেরার পথে মেন গেট অবধি হেঁটেই এসেছি। যাওয়ার সময় যেগুলিকে দেখেছিলাম গাড়ি থেকে, সেগুলিকে ফেরার পথে একটু নেমে হেঁটে খানিকটা সময় দিয়ে দেখে নিলাম। ধ্বংসস্তূপের মধ্যে দেখুন বাবুই পাখির বাসা কতগুলি ঝুলছে। শেষ বেলায় চলে এসেছি হাম্পির অন্যতম বিখ্যাত দ্রষ্টব্য স্থল বিরূপাক্ষ মন্দির দর্শনে। বিরূপাক্ষ মন্দির কিন্তু বাদামীর চালুক্য বংশের তৈরি। এটি 7ম শতাব্দীর একটি বিস্ময়কর স্থাপত্য। 손내 달라고 니네 손내 왜 저러시나 বিরূপাক্ষ মন্দিরের ছাদে ফ্রেস্কো এবং ন্যাচারাল কালার্স ইউজ করা হয়েছে। সব ন্যাচারাল কালার দিয়ে করা, কিছু কিছু কালার এখনো দেখা যাচ্ছে। মন্দির গাত্রের বিভিন্ন সৌন্দর্য দেখতেই ব্যস্ত ছিলাম। হঠাৎ একটা হট্টগোল শুনে তাকিয়ে দেখি, ওমা কত বড় একটা হাতি মন্দিরের মধ্যে নিশ্চিন্তভাবে ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা কিছু না বুঝেই ওর পিছন পিছন হাঁটা দিলাম। দেখি ও কত দূর যায়। দেখছি সব লোক যাচ্ছে, আমিই বা বাদ যাই কেন। সবার কাছে শুনলাম ও হলো লক্ষ্মী, এই মন্দিরের লক্ষ্মী। লক্ষ্মী এসেছিল জল খেতে। ওর পিছন পিছন ছুটে এসে আকাশে যে রঙের খেলা দেখলাম, তার এই জীবনে ভুলতে পারবো বলে মনে হয় না। উঁকি মেরে একটু দেখে নিলাম লক্ষ্মী কেমনভাবে জল খাচ্ছে। আকাশের রং দেখে মন ভরে গেল। এবার আমাদের ফেরবার পালা। লক্ষ্মীও জল খেয়ে চলেছে নিজের জায়গায়। ও থাকে মন্দিরের দরজার ঠিক সামনে। সেখানে সবাইকে আশীর্বাদ করে, সবাই ওকে আদর করে, পয়সা দেয়। এটাই ওর আনন্দ, বাচ্চাদেরও ওটাই আনন্দ। ফেরার সময় মন্দিরের বিভিন্ন বিগ্রহগুলিকে একবার দর্শন করে
এইবার আমাদের ফিরতে হবে, রাত হয়ে আসছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে টাটা, লক্ষ্মী টাটা।